মনোয়ার পাঠশালাতে তোমাদেরকে স্বাগত জানাই। ডব্লিউপি কনস্টেবল এক্সাম এর প্রিপারেশনের উদ্দেশ্যে তোমাদের জন্য একটা মক টেস্ট সেট করেছি আমি সম্পূর্ণ ব্যক্তিগতভাবে। এটা সম্পূর্ণ আমার তৈরি সেট, কোনো বই থেকে বা কোনো জায়গা থেকে তোলা নয়। তো প্রিভিয়াস ইয়ারে যে ডব্লিউপির এক্সাম হয়েছিল সেই অনুকরণেই কোশ্চেনগুলো তৈরি করা হয়েছে। তো তোমরা যদি নিজেদের প্রিপারেশন বেটার করতে চাও তাহলে অবশ্যই এই এক্সামটাতে তোমরা অংশগ্রহণ করতে পারো এবং নিজেদের মান জানতে পারবে যে কোন পজিশনে তোমরা আছো। এখানে সম্পূর্ণ 100টি কোশ্চেন আছে এবং ডব্লিউপির সিলেবাস অনুযায়ী আছে। 50টা জিকে কোশ্চেন আছে, 30টা ম্যাথামেটিক্সের কোশ্চেন আছে এবং 20টা রিজনিংয়ের কোশ্চেন আছে। এক্সামটাকে অবশ্যই তোমরা অংশগ্রহণ করো এবং নিজেদের স্কোর কত হচ্ছে সেটা দেখে নাও এবং এখান থেকে অনেক কোশ্চেন কিন্তু তোমরা কমন পাবে। আরটা বলে রাখছি, তোমরা যদি এক্সামে মক টেস্টে অংশগ্রহণ করতে চাও তাহলে আমি টেলিগ্রাম গ্রুপ দিয়ে দিচ্ছি, সেই টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন হয়ে যাও। আমি প্রথমে সেখানে কোশ্চেন দিয়ে দেবো, তোমরা বাড়িতে কোশ্চেনটা কোন থেকে প্রিন্ট আউট করে নিয়ে এক্সাম দেবে। তারপরে আমি সকাল 8টার সময় এক্সাম নেব, তারপরে রাত 8টার সময় আমি সেই এক্সামের অ্যান্সার কীগুলো কী হবে সেগুলো তোমাদেরকে আমি জানিয়ে দেবো। তো যারা ইচ্ছুক এক্সামে অংশগ্রহণ করতে তারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে এবং জানাবে, আমি তাহলে সেরকমভাবে মক টেস্ট সেটিং করে তোমাদের মক টেস্ট নেব। তো আজকে যে 100টা কোশ্চেন আছে সেই 100টা কোশ্চেনের মধ্যে আমি 50টা কোশ্চেন জিকে নিয়ে আলোচনা করব। তারপরে তোমাদের ম্যাথের 50টা কোশ্চেন নেক্সট ক্লাসে, অর্থাৎ ম্যাথ এবং রিজনিং মিলে যে 50টা কোশ্চেন হয় সেটা নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি, যদি আমার ইনফরমেশন বা কোশ্চেনগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে যাতে তোমরা পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান পেয়ে যাও। তো চলো আজকের মক টেস্টটা শুরু করা যাক। তো জিকের যে ফার্স্ট কোশ্চেন সেই ফার্স্ট কোশ্চেনটা তোমরা দেখে নাও। কোশ্চেন নাম্বার 26 যেটা, এটা হচ্ছে জিকের ফার্স্ট কোশ্চেন। রাষ্ট্রপতি পদে থাকাকালীন যদি কেউ মারা যায় তা রাষ্ট্রপতির জায়গায় স্থলাভিষিক্ত হবেন যদি উপরাষ্ট্রপতি ও সুপ্রিম কোর্টের মুখ্য বিচারপতিও অনুপস্থিত থাকে। তাহলে কোনো কারণে রাষ্ট্রপতি মারা গেছে তাহলে রাষ্ট্রপতির জায়গাটা অবশ্যই ফাঁকা হয়ে যাবে। সেখানে যদি উপরাষ্ট্রপতি না থাকে এবং সুপ্রিম কোর্টের মুখ্য বিচারপতিও না থাকে তখন কে রাষ্ট্রপতির জায়গায় বসবে বা স্থলাভিষিক্ত হবে। তো তোমরা প্রথমে নিজের অ্যান্সার করে নাও। একটা তোমরা পেজ নিয়ে নাও সাদা, সেই পেজে কোশ্চেনের নাম্বারগুলো টুকে নাও 26 থেকে শুরু করে 76 পর্যন্ত। তোমরা প্রথমে অ্যান্সার করবে, তারপরে আমি অ্যান্সার বলবো, দিয়ে শেষে দেখে নেবে তোমরা 50-এর মধ্যে কত পাচ্ছ। কে কত পাচ্ছ সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবে। আমি তোমাদের একটা কেমন কোন প্রিপারেশনে কী আছো, কোথায় ইমপ্রুভ করতে হবে সেগুলো তোমাদেরকে আমি জানিয়ে দেবো। তো ফার্স্ট যে কোশ্চেন ছিল সেই কোশ্চেনের অ্যান্সারটা কী হবে? অ্যান্সারটা হবে সুপ্রিম কোর্টের বয়স্কতম বিচারপতি। তাহলে আমরা সবাই জানি রাষ্ট্রপতি যদি না থাকে, রাষ্ট্রপতির পদ যদি ভ্যাকেন্ট হয় তাহলে সেই জায়গায় বসবে উপরাষ্ট্রপতি। যদি উপরাষ্ট্রপতি না থাকে তাহলে সুপ্রিম কোর্টের মুখ্য বিচারপতি, আর কোনো কারণে যদি সুপ্রিম কোর্টের মুখ্য বিচারপতিও না থাকে তাহলে হবে সুপ্রিম কোর্টের বয়স্কতম বিচারপতি। কোশ্চেন নাম্বার 27 দেখো। 27 কি বলছে? স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? এখানে তোমরা অনেকে কনফিউজ হয়ে যাও। এই কোশ্চেনটা আমি অ্যান্সার বলি, তারপর তোমাদেরকে আমি এর ডিটেলস বুঝিয়ে দেব। তো স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন, অপশন কি আছে? ডক্টর রাজেন্দ্র প্রসাদ, সি রাজা গোপালাচারী, ডক্টর বি.আর. আম্বেদকর, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তো এটা দুই ধরনের কোশ্চেন হয়। একবার কোশ্চেন পরীক্ষা আসতে পারে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল, আরেকবার আসতে পারে স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল। তাহলে প্রথম ভারতীয় আর শুধু প্রথম গভর্নর জেনারেল কিন্তু আলাদা বিষয়। যদি প্রথম গভর্নর জেনারেল বলা হয়, যেখানে ভারতীয় কথাটা যদি উল্লেখ না থাকে তাহলে কিন্তু লর্ড মাউন্ট ব্যাটেন হবে। আর যদি ভারতীয় কথাটি উল্লেখ থাকে তাহলে তোমাদের অ্যান্সার আশা করি সবাই করে ফেলেছ। তো অ্যান্সার হবে বি, সি রাজা গোপালাচারী, অর্থাৎ চক্রবর্তী রাজা গোপালাচারী। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 28, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন।
আলেকজান্ডার কখন ভারতবর্ষ আক্রমণ করেন? তাহলে কোশ্চেনটা আমাদের কি বলেছে, আলেকজান্ডার কবে ভারতবর্ষ আক্রমণ করেছিল সেটা। এর জন্য অপশান কি আছে, খ্রিস্টপূর্ব 323-এ, খ্রিস্টপূর্ব 325-এ, খ্রিস্টপূর্ব 326-এ এবং খ্রিস্টপূর্ব 327-এ। তো এদের মধ্যে অ্যান্সার তোমরা কি অ্যান্সার হবে সেটা তোমরা আগে ট্রিক করে নাও, তারপরে আমি তোমাদের অপশান বলছি। তো দেখো 327 খ্রিস্টপূর্বাব্দে তখন কিন্তু আলেকজান্ডার ভারতবর্ষে আসছিল, তখন কিন্তু ভারতবর্ষে আক্রমণ করেনি। 323-এর দিকে আলেকজান্ডার ভারতবর্ষ থেকে চলে যায়। তাহলে ভারতবর্ষ আলেকজান্ডার যখন ফার্স্ট আক্রমণ করেছিল সেটা ছিল 326 খ্রিস্টপূর্বাব্দে। এখানে অ্যান্সার হচ্ছে 28-এর সি। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 29 কি বলছে? কোশ্চেন নাম্বার 29, নিম্ন উল্লেখিত নদীগুলোর মধ্যে কোনটির উৎস হিমালয়ে? তাহলে কোন নদীটি হিমালয়ে উৎপন্ন হয়েছে সেটা আমাদেরকে বার করতে হবে। অপশান এ কি দেওয়া আছে? দামোদর। অপশান বি দেওয়া আছে কাবেরী। অপশান সি দেওয়া আছে ব্রহ্মপুত্র। অপশান ডি দেওয়া আছে নর্মদা। এই কটার উৎস কোথায় সেটা আমাদেরকে জানতে হবে, তবেই কিন্তু আমরা অ্যান্সার বলতে পারবো। অথবা হিমালয়ে কোন নদীর উৎপত্তি হয়েছে সেটা যদি আমাদের জানা থাকে তাহলেও কিন্তু কোশ্চেনটার অ্যান্সার করতে পারবো আমরা। তো প্রথমে যে এই অপশান দামোদর আছে, তোমরা জানো যে দামোদর ছোটনাগপুর মালভূমি থেকে উৎপন্ন হয়েছে। এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দিয়েই গেছে। এর দামোদর নদীতে প্রায় বন্যা হয়, বিশেষ করে হাওড়া হুগলি অঞ্চলগুলোতে। এই জন্য দামোদরকে বাংলার দুঃখ বলা হয়। যেমন বিহারের দুঃখ বলা হয় কোশি নদীকে, তেমনি বাংলার দুঃখ বলা হয় দামোদর নদীকে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষা এটাও কিন্তু আসে। অপশন নাম্বার বি ছিল কাবেরী। কাবেরী কিন্তু সাউথ ইন্ডিয়ান রিভার, অর্থাৎ দক্ষিণ ভারতের নদী। এটা তিব্বতের কাছে থেকে উৎপন্ন হয়েছে। অপশন সি হচ্ছে ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্রের উৎস কিন্তু হিমালয় হয়েছে। তোমরা সবাই জানো হিমালয়ের তিব্বত যে মানসরোবর, অ্যাকচুয়ালি সেই মানসরোবরের কাছে চেমংদুং হিমবাহ থেকে ব্রহ্মপুত্রের উৎপত্তি হয়েছে। আর নর্মদার উৎপত্তি তো অমরকণ্টক পর্বত শৃঙ্গের কাছ থেকে হয়েছে। এখানে রাইট অ্যান্সার হচ্ছে আমাদের সি, ব্রহ্মপুত্র ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 30, কালীবঙ্গান কোথায় অবস্থিত? হরপ্পা সভ্যতা তোমরা নিশ্চয়ই পড়েছ। তো হরপ্পা সভ্যতার বেশ কিছু ইম্পর্টেন্ট প্রত্নক্ষেত্র ছিল, সাইট ছিল। তাদের মধ্যে কালীবঙ্গান একটা ইম্পর্টেন্ট সাইট। অনেক কিছু কালীবঙ্গানে দেখা গেছে। তো অপশান এ দেওয়া আছে গুজরাট, অপশান বি দেওয়া আছে রাজস্থান, অপশান সি দেওয়া আছে হিমাচল প্রদেশ, আর অপশান ডি হচ্ছে পাঞ্জাব। এটা মিস্টেক হয়ে গেছে, হিমাচল প্রদেশটা উপরে হবে। অপশান এ গুজরাট, অপশান বি রাজস্থান, অপশান সি হিমাচল প্রদেশ, আর অপশান ডি পাঞ্জাব। তাহলে কালীবঙ্গান এদের মধ্যে কোথায় অবস্থিত ছিল? তাহলে রাইট অ্যান্সার হবে কি এখানে? রাইট অ্যান্সার হবে রাজস্থান, অর্থাৎ কালীবঙ্গান রাজস্থানে অবস্থিত ছিল। কোশ্চেন নাম্বার 31, জালিয়ানওয়ালাবাগ এর হত্যাকাণ্ড কোথায় ঘটেছিল? তো অপশান এ কী দিয়েছে? অমৃতসর, অপশান বি লাহোর, অপশান সি বম্বে, অপশান ডি হায়দ্রাবাদ। তাহলে এই অপশানগুলোর মধ্যে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কোথায় ঘটেছিল? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটেছিল অমৃতসরে। কোশ্চেন নাম্বার 32, দিন-ই-ইলাহির একমাত্র সদস্য গ্রহণ করেছিলেন কোন হিন্দু রাজা? অপশান এ টোডরমল, অপশান বি রাজা বীরবল, অপশান সি রাজা মানসিং, অপশান ডি তানসেন। তো দিন-ই-ইলাহির প্রবর্তন করেছিল কে করেছিল? মোগল সম্রাট আকবর দিন-ই-ইলাহির প্রবর্তন করেছিল। তো সেই দিন-ই-ইলাহির বিভিন্ন ধর্মমত গ্রহণ করে তৈরি করা হয়েছিল। তো এদের মধ্যে প্রথম যে একমাত্র এবং প্রথম হিন্দু রাজা হিসাবে গ্রহণ করেছিল দিন-ই-ইলাহি ধর্ম, সেটা হচ্ছে রাজা বীরবল। তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে 32-এর বি। কোশ্চেন নাম্বার 33, জিজিয়া কর কে রদ করেছিল? তো জিজিয়া কর হচ্ছে এক ধরনের তীর্থকর। হিন্দু ধর্মের যখন মুঘলদের রাজ ছিল, হিন্দু ধর্মের ব্যক্তিরা বা জনগণ যদি তীর্থ করতে চাইতো তাহলে তাদেরকে জিজিয়া কর দিতে হতো।
তো এই জিজিয়া করকে রোধ কে করেছিল? অপশান আছে এ বাবর, অপশান বি হুমায়ুন, অপশান সি আকবর, অপশান ডি অরঙ্গজেব। তো এদের মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে অপশান সি আকবর, অর্থাৎ জিজিয়া কর রোধ করেছিল সম্রাট আকবর। কোশ্চেন নাম্বার 34, ভারতের প্রথম সুপ্রিম কোর্টের মুখ্য বিচারপতি কে হয়েছিলেন? কী অপশান দেওয়া আছে? এ দেওয়া আছে দিলীপ ঘোষ, বি দেওয়া আছে হীরালাল জে কানাইয়া, এ দেওয়া আছে দিলীপ ঘোষ, বি দেওয়া আছে হীরালাল জে কানাইয়া, সি এসপি মুখার্জি, ডি হচ্ছে নন্দলাল বসু। তো এখান থেকে যেটা রাইট অ্যান্সার হচ্ছে, প্রথম যে সুপ্রিম কোর্টের মুখ্য বিচারপতি হয়েছিল তিনি হলেন অপশান বি হীরালাল জে কানাইয়া। কোশ্চেন নাম্বার 35, সুলতান মাহমুদ কত সালে সোমনাথ মন্দির লুট করেছিল? সোমনাথ মন্দির গুজরাটে অবস্থিত। তো সুলতান মাহমুদ তোমরা জানো বিখ্যাত লুটেরা ছিল, গজনীর সুলতান, 17 বার ভারতবর্ষ আক্রমণ করেছিল এবং লুটপাট চালিয়েছিল। তো এর মধ্যে সোমনাথ মন্দির লুট করেছিল, অপশান কী দিয়েছে? অপশান এ 1015 খ্রিস্টাব্দে বা সালে, অপশান বি 1020, অপশান সি 1025, অপশান ডি 1027। তো এখানে যেটা রাইট অ্যান্সার সেটা হচ্ছে অপশান সি 1025। 1025-এ সুলতান মাহমুদ সোমনাথ মন্দির লুট করেছিল। কোশ্চেন নাম্বার 36, কোন ঘটনার জন্য অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিলেন গান্ধীজি? তো অসহযোগ আন্দোলন এর নাম তোমরা অবশ্যই শুনে থাকবে। 1920 খ্রিস্টাব্দে গান্ধীজি অসহযোগ আন্দোলনের সূচনা করেছিলেন, নন কোঅপারেশন মুভমেন্ট যেটাকে বলা হয়। তো সেই নন কোঅপারেশন মুভমেন্ট ব্যাপকভাবে সাফল্য অর্জন করছিল, কিন্তু এর মধ্যে একটা দুর্ঘটনা ঘটে যায়, যেটা পরে আমি বলছি। অপশান কী আছে? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, অপশান বি পুনা চুক্তি, অপশান সি চৌরাচিরা ঘটনা, অপশান ডি গান্ধী আরউইন চুক্তি। তো এদের মধ্যে যেটা রাইট অ্যান্সার সেটা হচ্ছে, তোমরা অবশ্যই অ্যান্সার করে নিয়েছো আশা করি। তো অপশান হচ্ছে আমাদের রাইট অ্যান্সার সি চৌরি চৌরা ঘটনা। তো কী হয়েছিল এখানে? অসহযোগ আন্দোলনের সময় একদল ক্ষিপ্ত জনতা উত্তরপ্রদেশের চৌরি চৌরা বলে একটা স্থান ছিল, সেখানে একটা পুলিশ স্টেশনে আগুন লাগিয়ে দিয়েছিল, অনেকজনের মৃত্যু ঘটেছিল। সেই ঘটনাতে শোকগ্রস্ত হয়ে গান্ধীজি অসহযোগ আন্দোলনকে প্রত্যাহার করে নিয়েছিল। কোশ্চেন নাম্বার 37, 1942 সালে টোকিওতে কে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ তৈরি করেছিলেন? তাহলে 37 কোশ্চেন বলছে কি 1942-তে টোকিওতে, জাপানের রাজধানী টোকিও, সেখানে কী হয়েছিল? ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ তৈরি করেছিলেন। কে তৈরি করেছিলেন? অপশান এ তারকনাথ দাস, অপশান বি রাজা রামমোহন রায়, অপশান সি সুভাষচন্দ্র বোস, অপশান ডি রাসবিহারী বোস। তোমাদের অ্যান্সার হয়ে গেছে আশা করি। তো 1942 সালে টোকিওতে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ তৈরি করেছিল, এখানে রাইট অ্যান্সার অপশান ডি রাসবিহারী বোস। রাসবিহারী বোস, যাকে খুবই একজন বিখ্যাত ভারতের ফ্রিডম ফাইটার ছিলেন, তিনি ছদ্মবেশ ধারণ করার মাস্টার ছিলেন। ইংরেজ সরকার কখনো রাসবিহারী বোসকে আটকই করতে পারেনি, তিনি এত ছদ্মবেশে ইংরেজের পুলিশ ব্যবস্থাকে ধোঁকা দিতেন। তো ছদ্মবেশে তিনি পালিয়ে গিয়েছিলেন ভারতবর্ষের বাইরে থেকে, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের জন্য অনবরত লড়ে গেছিলেন। তো রাসবিহারী বোস হচ্ছে এখানে রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 38, ভারতবর্ষে কারা তামাক চাষ নিয়ে এসেছিল? তো তামাক প্রথমে ভারতবর্ষে চাষ হতো না, এটা বিদেশের থেকে ভারতবর্ষে নিয়ে আসা হয়েছিল বা নিয়ে এসেছিলেন বিদেশিরা। তো এখানে অপশান কী আছে? এ চায়না, অপশান বি পর্তুগিজ, অপশান সি ইংলিশ, অপশান ডি ফরাসি। তো এখানে যেটা রাইট অ্যান্সার হবে, ভারতবর্ষে তামাক চাষ নিয়ে এসেছিল পর্তুগিজরা। তো ভারতবর্ষে পর্তুগিজরা বেশ কিছু জিনিস, নতুন জিনিস শিখিয়েছিল, তার মধ্যে একটা ছিল তামাক চাষ, তাছাড়াও আলু চাষ। আমরা বর্তমান যে আলু বাঙালির ফেভারিট, শুধু বাঙালি নয় সমস্ত দেশবাসীরই ফেভারিট আলু, সেই আলুর চাষ শুরু করেছিল কিন্তু পর্তুগিজরাই।
পর্তুগিজদের হাত ধরেই ভারতবর্ষে আলু চাষ ও তামাক চাষের সূচনা হয়েছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 39 কোশ্চেন কী বলছে, যে ঝিলাম নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? এটা জিওগ্রাফির কোশ্চেন। কৈলাস পর্বত, রোহতাং, ভেরিনাগ, কুলু। এই চারটে অপশনের মধ্যে কোনটা রাইট? অপশন এ হচ্ছে কৈলাস পর্বত, অপশন বি রোহতাং, অপশন সি ভেরিনাগ, অপশন ডি কুলু। তো ঝিলাম নদী খুব ইম্পর্টেন্ট একটা নদী ভারতবর্ষের। শ্রীনগর, যে জম্মু অ্যান্ড কাশ্মীরের রাজধানী, শ্রীনগরের পাশ দিয়ে গেছে ঝিলাম নদী। তো এই ঝিলাম নদী উৎপত্তি হয়েছে কোথা থেকে? তো রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি ভেরিনাগ। ভেরিনাগের প্রশ্রবণ থেকে ঝিলাম নদীর উৎপত্তি। কোশ্চেন নাম্বার 40, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। সর্বশিক্ষা অভিযান শুরু হয়, তাহলে আমাদের ভারতবর্ষে সর্বশিক্ষা অভিযান শুরু হয় অপশন নাম্বার এ 2000 খ্রিস্টাব্দে, অপশন বি 2001 খ্রিস্টাব্দে, অপশন সি 2002, অপশন ডি 2003। তো এখানে রাইট অ্যান্সার হবে অপশন বি 2001। তো সর্বশিক্ষা অভিযান ভারতবর্ষে শুরু হয়েছিল 2001 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গ কতগুলো বিদেশি রাষ্ট্রের সঙ্গে সীমান্ত রেখা স্পর্শ করেছে? তাহলে আমাদের যে পশ্চিমবঙ্গ স্টেট বা রাজ্য আছে, সেই পশ্চিমবঙ্গ কতগুলো বিদেশি রাষ্ট্রের সঙ্গে সীমানা বা বর্ডার শেয়ার করেছে? অপশন এ 5, অপশন বি 2, অপশন সি 3, অপশন ডি 4। তাহলে 5 না 2 না 3 না 4, এদের মধ্যে অ্যান্সার আমাদেরকে বার করতে হবে। তো দেখে নাও, পশ্চিমবঙ্গ প্রথমত বাংলাদেশের সঙ্গে বর্ডার শেয়ার করেছে, একটা হয়ে গেল। নেপালের সঙ্গে বর্ডার শেয়ার করেছে, দুটো হলো। ভুটানের সঙ্গে বর্ডার শেয়ার করেছে, 3টে। বাংলাদেশ, নেপাল, ভুটান, এই 3টে দেশ ছাড়া কিন্তু পশ্চিমবঙ্গ আর কারোর সঙ্গে বর্ডার শেয়ার করেনি। তাহলে আমাদের এখানে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে C3। পরবর্তী কোশ্চেন, কে কোষ আবিষ্কার করেছিল? বায়োলজির কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কে কোষ আবিষ্কার করেছিল? অপশন এ চার্লস ডারউইন, অপশন বি রবার্ট হুক, অপশন সি গ্রেগর মেন্ডেল, অপশন ডি ব্রাউন। তাকে বলছি আমরা কার কোন ক্ষেত্রে গুরুত্ব ছিল। চার্লস ডারউইন, বায়োলজিতে তোমরা পড়ে থাকবে অভিব্যক্তি, তো চার্লস ডারউইনকে অভিব্যক্তির জনক বলা হয়। তাহলে কোষের সঙ্গে তেনার সম্পর্ক ছিল না। সি দেখো গ্রেগর মেন্ডেল, যেনাকে আমরা কি বলি বংশগতির জনক। তাহলে বংশগতির যে ধারণা দিয়েছিলেন সেটা ছিল জোহান গ্রেগর মেন্ডেল। রবার্ট ব্রাউন কিসের সঙ্গে সম্পর্কিত? নিউক্লিয়াস সঙ্গে। কোষেরই একটা অংশ নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াস সঙ্গে সম্পর্কিত রবার্ট ব্রাউন। এখানে আমাদের রাইট অ্যান্সার তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে রবার্ট হুক। মাথায় মনে রাখবে যে রবার্ট হুক যে সেল আবিষ্কার করেছিল কর্কের ছিদ্র থেকে, সেটা ছিল মৃত বা ডেড সেল। তাহলে প্রথম সজীব কোষ কিন্তু আবিষ্কার করেছিল বিজ্ঞানী লিয়েন হুক। কোশ্চেন নাম্বার 43, মানুষের চোখের কোন অংশে প্রতিবিম্ব গঠিত হয়? মানুষের চোখে কিন্তু প্রতিবিম্ব উল্টানো হয়, কখনো সোজা হয় না। তাহলে আমরা সোজাভাবে কী করে দেখি? সেইটা অপটিক নার্ভের মাধ্যমে ব্রেনে পৌঁছায়, ব্রেন সেটাকে সোজা করে দেয়, তারপরে আমরা সোজা করে দেখি। তো এটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে, মানুষের চোখের অংশে প্রতিবিম্ব কারণ হয় উল্টানো প্রতিবিম্ব গঠিত হয়। এখানে অপশান দেখো কী দিয়ে আছে, কর্নিয়া, আইরিশ, তারারন্ধ্র, রেটিনা। তাহলে মানুষের চোখের কোন অংশের প্রতিবিম্ব গঠিত হয়? এখানে আমাদের অপশান রাইট অ্যান্সার অপশান ডি রেটিনা। রেটিনাতে প্রতিবিম্ব গঠিত হয়। কর্নিয়া খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কর্নিয়াটা মনে রাখবে, যখন কেউ চক্ষু দান করে তখন কিন্তু কর্নিয়াটাই নেওয়া হয় চোখের। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 44, সিজিএস পদ্ধতিতে ঘনত্বের একক হলো। সিজিএস পদ্ধতিতে আমরা ঘনত্বের একক কী জানি? অপশান নাম্বার এ গ্রাম পার ঘন সেমি, অপশান বি গ্রাম পার সেমি কিউব, অপশান সি গ্রাম পার সেমি স্কোয়ার, অপশান ডি গ্রাম পার শুধু সেমি। তো এইগুলোর মধ্যে থেকে রাইট অ্যান্সার কী হবে? তাহলে আগে তোমরা বুঝে নাও যে ঘনত্বটা কী জিনিস। ঘনত্ব যদি আমরা ডি ভাবি, তাহলে ডি ইজ ইকাল টু হয় এম বাই ভি, অর্থাৎ ভর বাই আয়তন।
সাপোজ যদি আমরা ভি ইজিক্যাল টু 1 ফুট করি তাহলে আমরা কী পেয়ে যাবো এখান থেকে ডি ইজিক্যাল টু এম। তাহলে আমরা বলতে পারি ভরটাই ঘনত্ব, কখন? যখন আয়তনটা 1 হবে। তাহলে এখান থেকে আমরা ডেফিনেশন তৈরি করতে পারি একক আয়তনের ভরকেই বস্তুর ঘনত্ব বলে, তাই না? তো এখানে এম হচ্ছে ভর, তাহলে ভর একক কী হয়? ভর একক গ্রাম হয়। দেখো প্রত্যেক ক্ষেত্রে প্রথমে কিন্তু গ্রামই আছে, কোনো প্রবলেম নেই। নিচে আয়তন ভি, আয়তনের কিন্তু একক হয় সেমি স্কয়ার, এখানে গ্রাম পার সেমি স্কয়ার হবে, রাইট। একটু তোমরা কারেকশন করে নেবে, ভুল বললাম। আয়তনের একক হয় ঘন সেমি, সেমি স্কয়ার নেই, সরি। আয়তন মানে হচ্ছে দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য, অর্থাৎ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। সেই হিসাবে এখানে আয়তন রাইট অ্যান্সার হবে অপশন এ, গ্রাম পার ঘন সেমি। একটু কারেকশন করে নেবে, ঠিক আছে? তো ফিজিক্স এইভাবে তোমরা ডেফিনেশন নিজেরাই তৈরি করতে পারবে অ্যাকচুয়ালি, এবং তার একক কীভাবে বার করতে সেগুলো তোমরা নিজেরাই করতে পারবে। যদি ফিজিক্সের ডিটেলস ক্লাস তোমাদের দরকার হয় বা শিখতে হয়, এখন এই করে দিন আর সম্ভব নয়, চ্যাপ্টার ওয়াইজ আমি জাস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আলোচনা করছি সিরিজে, সেটা করব কন্টিনিউ। তো মেনের জন্য যদি প্রিপারেশন করতে চাও, আমি ফিজিক্স এইভাবে ডিটেলস পড়িয়ে দেবো, খুব ভালো লাগবে দেখবে। তো তার জন্য তোমরা কমেন্ট করতে পারো, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 45 কোশ্চেন কী বলছে? আলোর কণাকে কি বলা হয়? তাহলে আলোর কণা আমরা প্রোটন বলি, না ফোটন বলি, না ফোনন বলি, না নিউট্রন বলি? অপশান এ বলছে প্রোটন, অপশান বি বলছে ফোটন, অপশান সি ফোনন, অপশান ডি নিউট্রন। তো এখান থেকে যেটা রাইট অ্যান্সার সেটা হবে আমাদের অপশান, এখান থেকে আমরা যেটা রাইট অ্যান্সার দেখতে পাচ্ছি, রাইট অ্যান্সার অপশান বি ফোটন। তাহলে আলোর কণাকে বলা হয় ফোটন। কোশ্চেন নাম্বার 46 দেখো, উদ্ভিদের জাইলেম কলার কাজ কী? তাহলে কোশ্চেন আমাদের বলেছে উদ্ভিদের জাইলেম কলার কাজ কী? উদ্ভিদের জাইলেম কলার কাজ অপশান কী আছে? জল পরিবহন, অপশান বি খাদ্য পরিবহন করা, অপশান সি অ্যামাইনো অ্যাসিড পরিবহন, অপশান ডি অক্সিজেন পরিবহন করা। তো উদ্ভিদের দুটো জটিল গলা থাকে, একটা হচ্ছে জাইলেম, একটা হচ্ছে ফ্লোয়েম। তো ফ্লোয়েমের কাজ হচ্ছে কি? পাতায় উৎপন্ন খাদ্যকে সারা দেহে ছড়িয়ে দেওয়া, আর জাইলেমের কাজ হচ্ছে মূলরম দ্বারা শোষিত জল ও খনিজ লবণকে পাতায় পাতায় পৌঁছে দেওয়া। এই জন্য জাইলেমের পরিবহনকে ঊর্ধ্বমুখী পরিবহন বলা হয়, আর ফ্লোয়েমেরকে বলা হয় নিম্নমুখী পরিবহন। তো এখান থেকে তোমরা নিশ্চয়ই এতক্ষণে রাইট অ্যান্সার বুঝে রাইট অ্যান্সার হচ্ছে জল পরিবহন করা। পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 47 দেখো, 47 খুব ভালো কোশ্চেন। করোনার টেস্ট করার জন্য আরটিপিসিআর করা হয়। তোমরা সবাই আরটিপিসিআর নাম খুব শুনে থাকবে। পিসিআরের পুরো নাম কি? অপশন এ প্রোটিন চেন রিয়াকশন, অপশন বি পলিমারেজ চেন রিয়াকশন, অপশন সি পলিমারেজ কার্বন রিয়াকশন, অপশন ডি প্রোটিন কার্বন রিয়াকশন। তো এখান থেকে যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন বি পলিমারেজ চেন রিয়াকশন। এটা হচ্ছে রাইট অ্যান্সার। পিসিআর যে পিসিআর ফুল ফর্ম পলিমারেজ চেন রিয়াকশন। কোশ্চেন নাম্বার 48, নিচের কোনটি অর্ধ পরিবাহী? অ্যালুমিনিয়াম অপশন এ, অপশন বি পারদ, অপশন সি সিলিকন, অপশন ডি রূপো। তো অর্ধ পরিবাহী কাদের বলে? কিছু কিছু পদার্থ আছে যারা বিশুদ্ধ অবস্থায় ইলেকট্রন পরিবহন কম করে, অর্থাৎ তড়িৎ পরিবহন কম করে, কিন্তু হালকা যদি অন্য কোনো অপদ্রব্য মেশানো হয় তাহলে তারা কিন্তু সুপার কন্ডাক্টর হয়ে যায়, অর্থাৎ সুপার পরিবাহী হয়ে যায়। তাছাড়াও অর্ধ পরিবাহীর উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিন্তু তড়িৎ প্রবাহমাত্রার বৃদ্ধি পায়, যেটা একটা ব্যতিক্রম। অন্যান্য সবার ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি পেলে কি হয়ে যাবে? পরিবাহী ধর্ম কমে যাবে, কিন্তু অর্ধ পরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি পেলে তার প্রবাহ ধর্ম বৃদ্ধি পাবে। তো এখান থেকে অপশন যেগুলো ছিল সেখান থেকে রাইট আনসার হচ্ছে সিলিকন। সিলিকনকে বলা হয় অর্ধ পরিবাহী। কোশ্চেন নাম্বার 49, কোনটি আইসোটোপের ক্ষেত্রে একই থাকে? আইসোটোপের ক্ষেত্রে একই থাকে কি? ভর সংখ্যা, প্রোটন নিউট্রনের অন্তর্ফল, নিউট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা। আইসোটোপ কাকে বলে? তাহলে আমাদেরকে ডেফিনেশনটাকে বুঝতে হবে। দেখো, যদি একই মৌলের দুটো পরমাণু হয় যাদের ভর সংখ্যাটা আলাদা কিন্তু প্রোটন সংখ্যাটা এক, তাদেরকে আমরা বলি আইসোটোপ। তাহলে এখান থেকে আমাদের রাইট অ্যান্সার কী হচ্ছে? রাইট অ্যান্সার হচ্ছে 49 ডি। কোশ্চেন নাম্বার 50, ইম্পর্টেন্ট কোশ্চেন। পেনিসিলিন কে আবিষ্কার করেছিলেন? অপশন এ গ্রেগর মেন্ডেল,
অপশন বি ফ্রান্সিস ক্রিক, অপশন সি লুই পাস্তার, অপশন ডি আলেকজান্ডার ফ্লেমিং। তোমরা ফার্স্টে অ্যান্সার করো, তারপর আমি তোমাদেরকে অ্যান্সার জানাচ্ছি, রাইট অ্যান্সার। তাড়াহুড়োর মধ্যে তোমাদের অ্যান্সার করা হচ্ছে না হয়তো। তো আবার একবার বলি, পেনিসিলিন কে আবিষ্কার করেছিলেন? গ্রেগর মেন্ডেল, ফ্রান্সিস ক্রিক, লুই পাস্তার, আলেকজান্ডার ফ্লেমিং। যুগান্তকারী আবিষ্কার ছিল কিন্তু পেনিসিলিন। পেনিসিলিন রোটেটাম নামক এক প্রকার ছত্রাক থাকে, তার দেহ থেকে পেনিসিলিন পাওয়া যায়। এটা অ্যান্টিবায়োটিক হিসেবে ব্যবহৃত হয়। তো পেনিসিলিন ব্যবহার করেছিলেন ফার্স্টকে আলেকজান্ডার ফ্লেমিং। তো এখানে রাইট অ্যান্সার হচ্ছে ডি। কোশ্চেন নাম্বার 51, দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর কোথায়? দক্ষিণ পূর্ব রেল, তোমরা সবাই দক্ষিণ পূর্ব রেলে কম বেশি যাত্রা কিন্তু করেছ। যারা খড়গপুরের লাইনে গেছে কখনো হাওড়া থেকে, সেই খড়গপুর লাইনটা কিন্তু দক্ষিণ পূর্ব রেলের মধ্যেই পড়ে। অপশন কি আছে? কলকাতা, খড়গপুর, বিলাসপুর, দুর্গাপুর। তাহলে খড়গপুর কিন্তু অ্যান্সার হবে না। যে অপশানগুলো আছে তার মধ্যে অ্যান্সার, আমাদের রাইট অ্যান্সার হচ্ছে কী হবে? তোমরা আগে অ্যান্সার করে নাও। দেখো অনেকগুলো রেল জোন, টোটাল 17টা আছে। 16টা রেল জোন এমনি আছে, একটা মেট্রো কলকাতা, এই নিয়ে 17টা রেল জোন। 17টা মনে রাখা অতটা ইজি হয় না, শুধু মনে রাখবে একবারে উত্তরেরটা, একবারে দক্ষিণেরটা, একবারে পশ্চিম, একবারে পূর্ব, আর হচ্ছে দক্ষিণ পূর্ব। আর যদি পড়ো মেট্রোটা কলকাতা সেটা জানো, কিছু পড়ে নিলে, সেন্ট্রালটা পড়ে নিলে। তো দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর কোথায়? সদর দপ্তর হচ্ছে আমাদের কলকাতা। কলকাতা কিন্তু 3টে সদর দপ্তর, দক্ষিণ পূর্ব, অনলি পূর্ব, আর হচ্ছে মেট্রো। কোশ্চেন নাম্বার 52, গোবর গ্যাসের প্রধান উপাদান হলো? তাহলে অপশন কী আছে? ইথিলিন, অপশন বি মিথেন, অপশন সি হাইড্রোজেন ও অ্যাক্সেলিন, অপশন ডি হাইড্রোজেন ও অক্সিজেন। তো এইগুলো থেকে তোমরা দেখে অ্যান্সার করো, তারপরে আমি তোমাদেরকে অ্যান্সার বলছি। তো গোবর গ্যাসের যে প্রধান উপাদান সেটা হচ্ছে, গোবর গ্যাস দেখবে গ্রাম অঞ্চলে করা হয়, গোবর গ্যাসের চেম্বার করা হয়, সেখানে গোবরতে কাউডাং দিয়ে গোবর গ্যাস উৎপন্ন করা হয়, সেখান থেকে ইলেকট্রিসিটি উৎপন্ন করা যেতে পারে। তো গোবর গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন। কোশ্চেন নাম্বার 53, নীতি আয়োগ। নীতি আয়োগের নাম তোমরা সবাই শুনেছ, যে প্ল্যানিং কমিশন ছিল পূর্বতন, যেটা 1950-তে তৈরি হয়েছিল প্ল্যানিং কমিশন। সেই প্ল্যানিং কমিশনকে রিপ্লেস করে এসছে নীতি আয়োগ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ট্রান্সফর্মিং ইন্ডিয়া। নীতি আয়োগের ফুল ফর্মও পরীক্ষায় কিন্তু আসে। অপশন এ 2014, অপশন বি 2016, অপশন সি 2015, অপশন ডি 2017। তোমরা ফার্স্টে অ্যান্সার করে নাও, আমি তারপর অ্যান্সার বলছি। তো নীতি আয়োগ যে তৈরি করা হয়েছিল, এটা একটা থিঙ্ক ট্যাঙ্ক বডি, যেটা গভর্নমেন্টের ইকোনমিক প্ল্যানিং কী হবে সেগুলোকে নির্ধারণ করে দেয়, সেগুলোতে এক্সিকিউট করে বেটার ইকোনমিক রেজাল্ট পাওয়া যায় সেই উদ্দেশ্যে। তো নীতি আয়োগ তৈরি করা হয়েছিল 2015 সালে, 2015 সালে 1 জানুয়ারি। কোশ্চেন নাম্বার 54, পরিবেশ বিজ্ঞান থেকে তোলা হয়েছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। মিনামাটা রোগের কারণ হলো? তাহলে মিনামাটা রোগ একসময় নিউজে খুব এসেছিল। অপশন এ পারদ, অপশন বি ক্যাডমিয়াম, অপশন সি সীসা, অপশন ডি লোহা। তাহলে ফার্স্টে তোমরা অ্যান্সার করে নাও, তারপর আমি তোমাদেরকে বলছি কী হবে অ্যান্সার। তো অপশন ডি বি দেখো দেওয়া আছে ক্যাডমিয়াম। এই ক্যাডমিয়ামের প্রভাবে কিন্তু একটা ইম্পর্টেন্ট রোগ হয়, ইম্পর্টেন্ট নয় যদিও, মারাত্মক রোগ হয়, সেটা হচ্ছে ইটাই। পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। সীসার ওপর থেকে হয়, সীসার জন্য হয় কী রোগ হয় বলো তো? সীসার জন্য ডিসলেক্সিয়া রোগ হতে পারে সীসার জন্য। আর যেটা আমাদের অপশান এ পারদের জন্যই কিন্তু মিনামাটা রোগ হয়, যেটা জাপানের একটা সাগর ছিল, সেই সাগরে পারদ ব্যাপক হারে ছড়িয়ে পড়েছিল, পারদ বাষ্প অ্যাকচুয়ালি ছিল, তার জন্য মিনামাটা রোগ দেখা দিয়েছিল। তো এখানে রাইট অ্যান্সার কী হবে? মিনামাটা। কোশ্চেন নাম্বার 55 কী আছে? কানহা ন্যাশনাল পার্ক অবস্থিত? ন্যাশনাল পার্ক থেকে কোশ্চেন পরীক্ষায় আসে। তো সেই কানহা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? অপশন এ আসাম, অপশন বি রাজস্থান, অপশন সি উত্তরপ্রদেশ, অপশন ডি মধ্যপ্রদেশ। তো কানহা যে ন্যাশনাল পার্ক, সেই কানহা ন্যাশনাল পার্কটা অবস্থিত হচ্ছে, কোন অপশানটা হবে তোমরা আগে টিক করে নাও, তারপর আমি অ্যান্সার বলছি। আসামে কিন্তু অনেক ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্ক আছে, সেগুলো তোমাদেরকে পড়ে নিতে হবে। রাজস্থানেও আছে, উত্তরপ্রদেশেও আছে। তো এখানে যেটা রাইট অ্যান্সার কানহা ন্যাশনাল পার্ক, সেটা হচ্ছে মধ্যপ্রদেশ। খুব রিসেন্টলি তোমাদের আমি ন্যাশনাল পার্ক নিয়ে একটা ভিডিও আপলোড করব,
নেক্সট কোশ্চেন দেখো 56, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কিসের জন্য বিখ্যাত? তো কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক আছে আসামে। এখানে অপশান কী আছে? হাতি, অপশান বি চিতাবাঘ, অপশান সি একশৃঙ্গ গন্ডার, এবং অপশান ডিও একটা আছে, অপশান ডি আছে বাঘ। তো এই যে অপশানগুলো বললাম, এই অপশানগুলোর মধ্যে রাইট অ্যান্সার কোনটা হবে তোমরা বলো। তো কাজিরাঙ্গা যে ন্যাশনাল পার্ক, সেই কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কিন্তু একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। রাইট অ্যান্সার হবে আমাদের সি, 56 সি। কোশ্চেন নাম্বার 57 দেখো, 7 পাহাড়ের শহর কাকে বলা হয়? অপশান এ দেওয়া আছে মিলান, অপশান বি অ্যাথেন্স, অপশান সি বার্সেলোনা, অপশান ডি রোম। সবগুলো ইম্পর্টেন্ট সিটি। তো এদের মধ্যে 7 পাহাড়ের শহর কাকে বলা হয়? তোমরা প্রথমে অ্যান্সার করে নাও, মিলন হবে না অ্যাথেন্স হবে না বার্সেলোনা হবে না রোম হবে। তো 7 পাহাড়ের শহর বলা হয় রোমকে। রোম ইজ দ্য রাইট অ্যান্সার। তো 57-এর অ্যান্সার হলো ডি। কোশ্চেন নাম্বার 58, মুদ্রা দিয়ে কোশ্চেন পরীক্ষায় আসে। তুরস্কের মুদ্রার নাম কি? তুরস্কের মুদ্রার নাম কি? দিরহাম, দিনার, রিয়াল, লিরা। রাইট অ্যান্সার তোমরা প্রথমে করো, তারপরে আমি তোমাদেরকে অ্যান্সার বলছি। তো তুরস্কের রাজধানী হচ্ছে আঙ্কারা। তুরস্কের রাজধানী তোমাদেরকেও মনে রাখতে হবে। তুরস্কের বর্তমান যে প্রেসিডেন্ট সে হচ্ছে এরদোগান, এবং তুরস্কের ইম্পর্টেন্ট সিটি হচ্ছে ইস্তানবুল। তো এখানে যে রাইট অ্যান্সার সেটা হচ্ছে অপশান ডি লিরা। তুরস্কের মুদ্রার নাম হচ্ছে লিরা। কোশ্চেন নাম্বার 59, জওহরলাল নেহেরু বন্দর কোথায় অবস্থিত? অপশান এ মহারাষ্ট্র, অপশান বি গোয়া, অপশান সি উড়িষ্যা, অপশান ডি কর্ণাটক। খুবই সোজা কোশ্চেন, আশা করি তোমাদের অ্যান্সার করা হয়েছে। আবার একবার বলছি, দেখো জওহরলাল নেহেরু বন্দর কোথায় অবস্থিত? মহারাষ্ট্র, গোয়া, উড়িষ্যা, কর্ণাটক। তো এখানে তোমাদের যে রাইট অ্যান্সার সেটা হবে, সেটা হচ্ছে অপশান এ, মহারাষ্ট্রে হচ্ছে জওহরলাল নেহেরু বন্দর অবস্থিত। কোশ্চেন নাম্বার 60 দেখো, ভারতের বৃহত্তম টাইগার রিজার্ভ, এটা রেজাল্ট নয় অ্যাকচুয়ালি, রিজার্ভ হবে। ভারতের বৃহত্তম টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত? ভারতের টোটাল টাইগার রিজার্ভের সংখ্যা হচ্ছে 51। রিসেন্টলি একটা হচ্ছে মেঘামালাই শ্রীভিলিপট্টে তামিলনাড়ুর 51তম ন্যাশনাল টাইগার রিজার্ভ। তো এই যে 4টে অপশান হচ্ছে সুন্দরবন, পেরিয়ার, কানহা, নাগার্জুন সাগর, শ্রীশৈলম। তো এগুলোর মধ্যে সবথেকে বড় টাইগার রিজার্ভ যেটা হচ্ছে সেটা হচ্ছে অপশান ডি, নাগার্জুন সাগর শ্রীশৈলম হচ্ছে রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 61, লখনৌ 61 কি কোশ্চেন বলছে যে লখনৌ কোন নদীর তীরে অবস্থিত? অপশান এ গোমতী, অপশান বি গঙ্গা, অপশান সি যমুনা, অপশান ডি সোন। তোমরা ভালো করে দেখে নাও কোশ্চেন কোনটা রাইট অ্যান্সার হবে। তাহলে লখনৌ যে শহর, লখনৌ উত্তরপ্রদেশের রাজধানী, সেটা গোমতী নদীর তীরে অবস্থিত, না গঙ্গা, না যমুনা, না সোন। তো এখানে যেটা রাইট অ্যান্সার সেটা হচ্ছে গোমতী নদীর তীরে লখনৌ অবস্থিত। কোশ্চেন নাম্বার 62 দেখো, আবার ন্যাশনাল পার্ক দিয়ে কোশ্চেন। রাজাজি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? রাজাজি জাতীয় উদ্যান, অপশান দিল্লি, অপশান বি উত্তরাখণ্ড, অপশান সি তামিলনাড়ু, অপশান ডি কর্ণাটক। তো রাজাজি যে ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান অবস্থিত সেটা রাইট অ্যান্সার তোমরা করে ফেলো, দিল্লি, উত্তরাখণ্ড, তামিলনাড়ু, কর্ণাটক। তো রাইট অ্যান্সার হচ্ছে 62-র বি, উত্তরাখণ্ড ইজ দ্য রাইট অ্যান্সার। রাজাজি জাতীয় উদ্যান অবস্থিত কোথায়? উত্তরাখণ্ডে অবস্থিত। কোশ্চেন নাম্বার 63, হাওড়া ব্রিজ জনসাধারণের জন্য কত সালে খোলা হয়? হাওড়া ব্রিজ জনসাধারণের জন্য খোলা হয় কত সালে, সেটা আমাদেরকে জানতে হবে। অপশান এ 1941, অপশান বি 1942, অপশান সি 1943, অপশান ডি 1944। তোদের মধ্যে কোনটা হবে রাইট অ্যান্সার? হাওড়া ব্রিজ জনসাধারণের জন্য খোলা হয় কত সালে? তাহলে রাইট অ্যান্সার হবে এখানে 1943, অর্থাৎ 63-র সি হচ্ছে রাইট অ্যান্সার। দেখো আমি কোশ্চেনগুলো করাচ্ছি, হয়তো কোনো একটা অপশান গণ্ডগোল হয়ে যেতে পারে, মানুষের ব্রেন সবসময় সমানভাবে কাজ করে না। যদি কোনো অপশান তোমাদের মনে হয় যে না ভুল হচ্ছে, তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করবে,
সেটা নেগেটিভ ভাবার কিছু নেই, এমন কিছু, মানুষ মাত্রই ভুল হয়, আমিও মানুষ, ও আমারও ভুল হওয়ার চান্স থাকবে। নেক্সট কোশ্চেন, দ্য কোশ্চেন নাম্বার 64, শেন ওয়াটসন কোন সম্প্রতি ক্রিকেট থেকে অবসর নিলেন? তিনি কোন দেশের খেলোয়াড় ছিলেন? অপশন এ ইংল্যান্ড, অপশন বি নিউজিল্যান্ড, অপশন সি অস্ট্রেলিয়া, অপশন ডি সাউথ আফ্রিকা। এদের মধ্যে রাইট অ্যান্সার তোমরা করে নাও, তারপর আমি অ্যান্সার বলছি। ওয়াটসন একজন বিখ্যাত ক্রিকেটার ছিলেন, ওপেনিং ব্যাটসম্যান করতেন, তার সঙ্গে বলিং খুব ভালো করতেন। আমার খুব ফেভারিট প্লেয়ার ছিল শেন ওয়াটসন। তো এখান থেকে যেটা রাইট অ্যান্সার সেটা হচ্ছে অস্ট্রেলিয়া। তাহলে শেন ওয়াটসন হচ্ছে অস্ট্রেলিয়ার খেলোয়াড়, তিনি ক্রিকেট খেলার সঙ্গে সঙ্গে যুক্ত ছিলেন। কোশ্চেন নাম্বার 65 কি বলছে? যে প্যান্ডেমোনিয়াম দ্য গ্রেট ইন্ডিয়ান ব্যাংকিং ট্র্যাজেডি বইটার লেখক কে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। প্যান্ডেমোনিয়াম দ্য গ্রেট ইন্ডিয়ান ব্যাংকিং ট্র্যাজেডি। অপশন বি প্রদীপ শ্রীবাস্তব, অপশন বি রাস্কিন বন্ড, অপশন সি তমাল বন্দ্যোপাধ্যায়, অপশন ডি আছে জয়রাম প্রকাশ। তো এদের মধ্যে রাইট অ্যান্সার কী হবে? অপশন এ প্রদীপ শ্রীবাস্তব, অপশন বি রাস্কিন বন্ড, অপশন সি তমাল বন্দ্যোপাধ্যায়। তো রাইট অ্যান্সার হবে 65 সি, তমাল বন্দ্যোপাধ্যায়। প্যান্ডেমোনিয়াম দ্য গ্রেট ইন্ডিয়ান ব্যাংকিং ট্র্যাজেডি বলে লেখা হচ্ছে তমাল বন্দ্যোপাধ্যায়। কোশ্চেন নাম্বার 66, রজার পেনরোজ, রেনহার্ড গ্যাঞ্জেল, অ্যান্দ্রে ঘেজ কিসে নোবেল পেয়েছেন? অপশন এ পদার্থবিদ্যা, অপশন বি অর্থনীতি, অপশন সি চিকিৎসাশাস্ত্র, অপশন ডি রসায়নবিদ্যা। তো রজার পেনরোজ, রেনহার্ড গ্যাঞ্জেল এবং অ্যান্দ্রে ঘেজ এরা তিনজন মিলে এই বছর নোবেল পুরস্কার পেয়েছে। তো অপশনগুলো পদার্থবিদ্যা, অর্থনীতি, চিকিৎসাশাস্ত্র আর হচ্ছে রসায়নবিদ্যা। তো এখান থেকে যেটা রাইট অ্যান্সার হচ্ছে পদার্থবিদ্যা। তাহলে 66-এর রাইট অ্যান্সার হচ্ছে এ, পদার্থবিদ্যাতে তিনজন মিলে নোবেল পুরস্কার এবছর পেয়েছেন। কোশ্চেন নাম্বার 67 দেখুন, 93তম একাডেমি পুরস্কার পেলেন নিচের কোন চলচ্চিত্রটি? একাডেমি পুরস্কারকেই কিন্তু অস্কার পুরস্কার বলা হয়। এটা হচ্ছে 93তম অস্কার পুরস্কার দেওয়া হয়েছে বা একাডেমি পুরস্কার। অপশন কি দেওয়া আছে? মিনারি, দ্য ফাদার, নোম্যাডল্যান্ড, মাই অক্টোপাস টিচার। তো তোমরা প্রথমে অপশান করে নিলাম রাইট, তারপরে আমি তোমাদেরকে অ্যান্সার দিচ্ছি। তো এই বছরে অস্কার থেকে তোমাদের কী কী পড়তে হবে? কোন মুভি সেরা হয়েছে, কোন অ্যাক্টর সেরা হয়েছে, কোন অ্যাক্ট্রেস সেরা হয়েছে এবং সেরা পরিচালক, এই 4টা কোশ্চেন কিন্তু পড়তে হয়। তো এখান থেকে দেখো চলচ্চিত্র নাম চাওয়া হয়েছে। তো এখানে রাইট অ্যান্সার হচ্ছে সি, নোম্যাডল্যান্ড। নোম্যাডল্যান্ড ইজ দ্য রাইট অ্যান্সার। এটা হচ্ছে এবছরের সেরা চলচ্চিত্র, 93 একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছে। কোশ্চেন নাম্বার 68, কোন ভারতীয় স্পিনার সম্প্রতি 100 দ্রুততম ওয়ানডে ইন্টারন্যাশনাল উইকেট সংগ্রহ করল? কুলদীপ যাদব, রবীন্দ্র অশ্বিন, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহাল। তো তোমরা অ্যান্সার করে নাও প্রথমে। তাহলে দ্রুততম 100 ওয়ানডে ইন্টারন্যাশনাল উইকেট সংগ্রহ করলো কুলদীপ যাদব, রবীন্দ্র অশ্বিন, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহাল। তো এখান থেকে যেটা রাইট অ্যান্সার হচ্ছে যুজবেন্দ্র চাহাল ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 69, কোন বন্দরের নাম সম্প্রতি পরিবর্তন করে শ্যামাপ্রসাদ মুখার্জি রাখা হলো? তাহলে প্রথমে নাম ছিল সেটা চেঞ্জ করে রাখা হয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জি। অপশন দেখো, প্যারাদ্বীপ, কলকাতা, চেন্নাই, বিশাখাপত্তনম। প্রথমে তোমরা অ্যান্সার করে কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। তো প্যারাদ্বীপ, কলকাতা, চেন্নাই, বিশাখাপত্তনম অ্যান্সার আশা করি হয়ে গেছে। তো এখানে যেটা রাইট অ্যান্সার হচ্ছে কলকাতা। তাহলে 69-এর রাইট অ্যান্সার হচ্ছে বি, কলকাতা ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 70 দেখো, পরিবেশ বিজ্ঞান থেকে কোশ্চেন। চিপকো আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, চিপকো আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন? এ সুন্দরলাল বহুগুণা, বি আন্না হাজারে, সি মেধা পাটকার, ডি বিনায়ক সেন। তো চিপকো আন্দোলন খুব ইম্পর্টেন্ট ছিল, উত্তরাখণ্ডে দেখা গিয়েছিল, যেটা গাছ বা পরিবেশকে রক্ষা করার জন্য স্থানীয় যে মহিলারা গাছকে চিপে ধরেছিল যাতে কাটতে না পারে, এই জন্য একে চিপকো আন্দোলন বলা হয়। তো এই আন্দোলনের যে নেতৃত্ব দিয়েছিলেন তিনি ছিলেন সুন্দরলাল বহুগুণা। ইনি কিন্তু মারা গেছেন সাম্প্রতিক, এই জন্য কিন্তু কোশ্চেনটা আরও বেশি ইম্পর্ট্যান্ট এই বছরের জন্য। কোশ্চেন নাম্বার 71 দেখো, WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সদর দপ্তর জেনেভা, এটা তোমাদের অবশ্যই জেনে রাখা উচিত।
এর মতে কোভিড-19 রোগের জন্য দায়ী ভাইরাসটির অফিসিয়াল নাম কি? তাহলে কোভিড-19 যে রোগ সেটার অফিসিয়াল নাম কি ভাইরাসটার? SARS-CoV-2, কোভিড-19, nCoV-19, করোনা ভাইরাস। তোমরা প্রথমে অ্যান্সার করো, আমি তোমাদের অ্যান্সার বলছি তারপরে। তাহলে WHO-র মতে কোভিড-19 রোগের জন্য দায়ী যে ভাইরাসটি, সেই ভাইরাসটি অফিসিয়াল যে নাম রাখা হয়েছে সেটা হচ্ছে অপশন এ SARS-CoV-2। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 72 দেখো, ইকোনমিক্সের কোশ্চেন। অর্থ বিল চূড়ান্তভাবে নির্ণয় করেন। কোনো একটা বিল অর্থ বিল কি না সেটাকে ফাইনালিকে ডিফাইন করে। যদি কোনো কোশ্চেন এই নিয়ে মানে ওঠে যেটা অর্থ বিল নয় বা অর্থ বিল, সেটা কে ঠিক করবে? অপশন এ প্রধানমন্ত্রী, অপশন সি বি স্পিকার, অপশন সি রাষ্ট্রপতি, অপশন ডি বিরোধী দল নেতা। তো এখান থেকে তোমরা অ্যান্সার বলো কোনটা রাইট অ্যান্সার হবে। অর্থ বিলকে চূড়ান্তভাবে নির্ণয় করে কে? সেটা হচ্ছে আমাদের অপশন নাম্বার বি, স্পিকার ইজ দ্য রাইট অ্যান্সার। যখন একটা বিল অর্থ বিল কি নয় সেটা ঠিক করবে লোকসভার স্পিকার। কোশ্চেন নাম্বার 73 দেখো, ভারতের সংবিধানের জিম্মেদার বলা হয় বা গার্জিয়ান কাকে বলা হয় ভারতের সংবিধানের? তাহলে কাকে আমরা ভারতের সংবিধানের জিম্মেদার বা গার্জিয়ান বলবো? অপশন এ রাষ্ট্রপতি, অপশন বি উপরাষ্ট্রপতি, অপশন সি পার্লামেন্ট, অপশন ডি সুপ্রিম কোর্ট। তো তোমরা অ্যান্সার করে নাও। তবে অ্যান্সার বলছি, ভারতের সংবিধানের জিম্মেদার বলা হয় রাষ্ট্রপতি, রাষ্ট্রপতিকে নয়, উপরাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতিকেও নয়, পার্লামেন্টও নয়। তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে সুপ্রিম কোর্টকে বলা হয় ভারতের সংবিধানের জিম্মেদার। তাহলে 73 রাইট অ্যান্সার হচ্ছে ডি। কোশ্চেন নাম্বার 74 দেখো, ভারতের টাকার নোট ছাপানোর দায়িত্ব আছে কার হাতে? টাকার নোট যে ছাপানো হয় 100 টাকা, 10 টাকা, 20 টাকা, কার হাতে দায়িত্ব থাকে সেটা? অপশন এ অর্থমন্ত্রক, অপশন বি প্রধানমন্ত্রীর অফিসের, অপশন সি রিজার্ভ ব্যাংকের, অপশন ডি স্টেট ব্যাংকের। তো এগুলো থেকে যেটা রাইট অ্যান্সার আমরা করে নেব প্রথমে। তো যে নোট ছাপানোর কাজ সেটা হচ্ছে এক্সক্লুসিভ রাইট, সেটা হচ্ছে কার? রিজার্ভ ব্যাংকের। কেবলমাত্র 1 টাকার এবং কয়েনগুলো, যদি 1 টাকার নোট এবং কয়েনগুলোকে বাদ দেওয়া হয়, বাদ বাকি সব কিন্তু দায়িত্ব রিজার্ভ ব্যাংকের হাতেই থাকে। তাহলে 1 টাকা আর কয়েনগুলো কারা ইস্যু করে? 1 টাকা আর কয়েনগুলো ইস্যু করে অর্থমন্ত্রক। এবং 1 টাকা এবং ওই কয়েনের কিন্তু 1 টাকার নোটে কিন্তু সিগনেচার রিজার্ভ ব্যাংকের গভর্নরে থাকে না। 1 টাকার নোটের সিগনেচার কার্ড থাকে অর্থ সচিবের থাকে। বাদ বাকি যতগুলো নোট হয় সব নোটে কিন্তু রিজার্ভ ব্যাংকের গভর্নরের সিগনেচার থাকে। কোশ্চেন নাম্বার 75 দেখো, 2021 সালে ফরাসি ওপেন জয়ী হন কে? 2021 সালে ফরাসি ওপেন কে জিতল? রাফেল নাদাল, রজার ফেদেরার, নভাক জকোভিচের বেটা, ড্যানিয়েল মেদভেদেভ। জকোভিচ তোমরা ঠিক করে নেবে। 2021 সালে ফরাসি ওপেন জয়লাভ করেছে কে? তো রাফেল নাদাল, না রজার ফেদেরার, না নভাক জকোভিচ, না ড্যানিয়েল মেদভেদেভ। এদের মধ্যে কোনটা রাইট অ্যান্সার তোমরা বলো, তারপর আমি তোমাদেরকে অ্যান্সার বলছি। তো রাইট অ্যান্সার কী হবে? 2021 সালে ফরাসি ওপেন জয়লাভ করে কে? তো রাইট অ্যান্সার হচ্ছে নভাক জকোভিচ। নভাক জকোভিচের বাড়ি কোথায়? সার্বিয়া। এটাও ইম্পর্টেন্ট, কোথায় বাড়ি? সার্বিয়া। এবার হচ্ছে নভাক জকোভিচের। আজকে লাস্ট কোশ্চেন দেখো, ভারতের রিজার্ভ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1934, 1936, 1935, 1949। তোমরা রাইট অ্যান্সার করো, আমি বলে দিই। হিল্টন ইয়াং কমিশন গঠিত হয়, সেই হিল্টন ইয়াং কমিশনের সুপারিশ করে যে ভারতবর্ষে একটা রিজার্ভ ব্যাংক তৈরি হওয়ার প্রয়োজন আছে। হিল্টন ইয়াং কমিশনের সুপারিশে 1934 সালে রিজার্ভ ব্যাংক অ্যাক্ট পাস হয়। রিজার্ভ ব্যাংক কিন্তু নয়, রিজার্ভ ব্যাংক অ্যাক্ট পাস হয় 1934। পরবর্তী বছর 1935 খ্রিস্টাব্দে ভারতের রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয়। তাহলে ভারতের রিজার্ভ ব্যাংকের রাইট অ্যান্সার কী বলে আমরা? অপশন সি 76, সি হচ্ছে রাইট অ্যান্সার। এই ছিল আজকের 50টি জিকে কোশ্চেন কেমন লেগেছে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট জানাও। এবং যদি তোমরা ইন্ডিভিজুয়ালি 100 মার্কসের এক্সাম দিতে চাও তাহলে আমি টেলিগ্রাম লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেই লিঙ্কে আমার এতে জয়েন হয়ে যাও। আমি সেখানে কোশ্চেন দিয়ে দেবো, তোমরা বাড়িতে প্রিন্ট আউট করে নিয়ে অ্যান্সার করবে। ওয়েমার শিটও আমি দিয়ে দেবো, ওয়েমার শিট নিয়ে অ্যান্সার করে নেবে। অ্যান্সার করার পর রাত্রে আমি ভিডিও করে দেখিয়ে তোমাদের কোনটার কি অ্যান্সার কি সেটা মিলিয়ে নেবে, তাহলে তোমরা তোমাদের স্কোর জানতে পারবে। স্কোর জানার পর অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে দিও। ঠিক আছে, তাহলে আজকে এখানেই শেষ করছি। নেক্সট যে
50টা কোশ্চেন রয়ে গেল ম্যাথামেটিক্স আর রিজনিংয়ে, সেটা আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেব। যদি আমার ক্লাসগুলো অ্যাটেন্ড করতে চাও পরবর্তী বা মক টেস্ট অ্যাটেন্ড করছো, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, বন্ধুদের মধ্যে শেয়ার করো। সো আজকে এখানেই শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।